বইযুগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছি আলবেয়ার কামুর বিখ্যাত উপন্যাস দি প্লেগ। উপন্যাসটির আজ ১০ম পর্ব। এই পর্ব থেকে শুরু হচ্ছে বইটির তৃতীয় ভাগ। এইভাবে সপ্তাহের পর সপ্তাহ ধরে প্লেগের রোগীরা সাধ্যমতো রোগের বিরুদ্ধে সংগ্রাম করে চলল। তাদের ভেতর কেউ কেউ, যেমন র্যাবেয়ার একজন, মাঝে মাঝে এমন কল্পনাও করত যেন তারা তখন সম্পূর্ণ স্বাধীন মানুষের মতোই আচার আচরণ করে চলেছে। স্বাধীনভাবে যা খুশি করবার মতো ক্ষমতাও আছে তাদের। কিন্তু প্রকৃতপক্ষে তার চেয়ে এটা বললেই বরং অধিক সত্য বলা হতো যে প্লেগ ততদিনে, আগস্টের মাঝামাঝি সেটা, আশেপাশের সব কিছু, এমনকি শহরের প্রত্যেকটা মানুষের জীবন পর্যন্ত গ্রাস করে ফেলেছিল। তখন আর ব্যক্তিগত নিয়তি বলে তাদের কারও কিচ্ছু ছিল না। মিলিতভাবে তাদের সবার জন্যে ছিল একটাই, এবং সে নিয়তি হচ্ছে প্লেগ। আর তারই সঙ্গে যেসব অনুভূতিতে তারা সবাই শরিক হতে পারত, সেই অনুভূতিগুলো। এই সময় তাদের ভেতর সবচেয়ে তীক্ষ্ণ সাধারণ অনুভূতি ছিল এক ধরনের নির্বাসিত বোধ এবং বঞ্চিত বোধ, এবং তাদের থেকে শঙ্কা ও বিদ্রোহের যেসব পরস্পর বিরোধী চেতনা সৃষ্টি হতো সেগুলো। কাজেই কাহিনীকার এই সময়টাতে যখন শহরের ওপর প্লেগের প্রকোপ দুইই ছিল চরম, কিছুটা সাধারণভাবেও আবার কিছুটা দৃষ্টান্ত দেওয়ার জন্যেও শহরের জীবন ও ব্যক্তিদের উচ্ছৃঙ্খলতার, বিরহকাতর প্রেমিক প্রেমিকাদের দুঃখ বেদনার বর্ণনা দেবার সবচেয়ে উপযুক্ত সময় বলে বিবেচনা করেছেন। এই সময় বরাবর আকস্মিক একদিন একটা প্রবল দমকা ঝড় উঠল এবং প্লেগ উপদ্রুত শহরের ওপর দিয়ে বইল সেই ঝড়। ঝড়কে ওরাও শহরের অধিবাসীরা বিশেষ করে ভয় করত, কারণ যে অধিত্যকার উপর শহরটার অবস্থান, সেখানে ঝড়ের গতিপথে বাধা সৃষ্টি করতে পারে এমন কোনো স্বাভাবিক প্রতিবন্ধকতা ছিল না। কাজেই এখানে একবার ঝড় উঠলেই শহরে সর্বত্র তার প্রচণ্ড দাপট শুরু হয়ে যেত। কোথাও তা কোনো রকম বাধা পেত না, যার ফলে শহরে আবার কিছুটা স্থবিরতা ফিরে আসত। গেল কয়েক মাস ধরে এমন এক ফোঁটাও বৃষ্টি হয়নি সেখানে, এবং সব কিছুর উপরে একটা ধূসর পুরো আবরণের মতো গড়ে উঠেছিল। এখন ঝড়ের বেগে সেগুলো হালকা মেঘের মতো উঠে গিয়ে বাতাসের সঙ্গে উঠতে লাগল। কিছুক্ষণের মধ্যে দেখা গেল সেগুলো গুড়িয়ে রেণু রেণু হয়ে বাতাসের সঙ্গে মিশে গেছে, এবং তার ফলে সমস্ত আকাশ ধুলার মেঘে ছেয়ে গেছে। কিছুটা চারপাশের এই ধুলার জন্যে, আবার কিছুটা অসংখ্য কাগজের টুকরা ঝড়ের সর্বক্ষণ যার মানুষের পায়ের চারপাশে ঘুরতে থাকত, তার জন্যে রাস্তাঘাট ক্রমেই জনশূন্য হয়ে উঠতে থাকল। কদাচিৎ কোথাও কেউ বের হলেও দেখা যেত রুমাল বা হাত দিয়ে মুখ ঢেকে সামনের দিকে ঝুঁকে পড়ে ত্রস্ত পায়ে এগিয়ে চলেছে। রাত নামার সঙ্গে সঙ্গে আগে যেমন চারিদিকে লোকজনের সমাগম দেখা যেত, মনে হতো প্রত্যেকেই যেন সেই দিনটাকেই তার জীবনের শেষ দিন ভেবে নিয়ে তাকে যত দূর সম্ভব দীর্ঘায়িত করবার ব্যর্থ চেষ্টায় নিজেকে চরম আনন্দ ফুর্তির মধ্যে ডুবিয়ে দিয়েছে। এখন আর তেমন কিছু চোখেও পড়ে না। তার পরিবর্তে দেখা যেত অল্প কিছু কিছু লোকের ছোট ছোট দল হয় গৃহ অভিমুখে চলেছে, অথবা তাদের নিজেদের কোনো কাফের দিকে। এরপরে বেশ কিছুদিন ধরে গোধূলি সময়টায়, বছরের এই সময়টাই গোধূলি নামত সাধারণত বেশ দ্রুত, দেখা যেত চারিদিকে রাস্তাঘাটে যেমন জনশূন্য, আবার তেমন নিস্তব্ধ ঝড়ের একটানা ক্রুদ্ধ গোঙানি ছাড়া আর কিছুই শোনা যায় না, এবং ঝড়ে আন্দোলিত এবং বিক্ষুব্ধ অদৃশ্য সমুদ্র থেকে লবণাক্ত জল এবং সামুদ্রিক আগাছার গন্ধ ভেসে আসত চারপাশে। সমুদ্রে জলোচ্ছ্বাসের প্রবল চাপ বাড়ছে থেকে থেকে, আর ঝড়ের একটানা গোঙানি, এই সব কিছু মিলিয়ে ক্রমেই সন্ধ্যার ঘনায়মান অন্ধকারের ভেতর জনশূন্য এই শহরটাকে মনে হতো জীবনে যারা অভিশপ্ত তাদের জন্যে বিচ্ছিন্ন একটা দ্বীপ। এতদিন প্লেগ তার বেশিরভাগ শিকার খুঁজত শহরের মধ্যবর্তী অঞ্চলে, ততটা নয় যতটা আশেপাশের ঘিঞ্জি অঞ্চলে, যেখানে উপযুক্ত প্রতিষেধক ব্যবস্থা নেওয়া সবসময় সম্ভব হতো না।
যা হোক, সম্পূর্ণ ব্যবসা এলাকাগুলোর উপর হামলা শুরু করল এবং সেখানে তার অধিকার প্রতিষ্ঠা করে একেবারে জাঁকিয়ে বসল যেন। শহরের অধিবাসীরা সবাই বলতে লাগল, বাতাস রোগের সংক্রমণ ছড়াচ্ছে। হোটেলের ম্যানেজার যেমন অভিযোগ করলেন একদিন, যে কারণেই হোক প্লেগের কেমন একটা বিষণ্ণ ভাবলেশীন বিপদ সংকেত বাজাতে বাজাতে বিকট ঝনঝন শব্দ তুলে অ্যাম্বুলেন্সগুলো প্রতিদিন যতই শহরবাসীদের জানালার নিচে দিয়ে ঘন ঘন ছুটাছুটি করতে লাগল, ততই তারা গভীরভাবে উপলব্ধি করতে থাকল এবার তাদের পালা শুরু হয়েছে। কাজেই শহরের এই যে মধ্যবর্তী অঞ্চলের, বিশেষ করে যেসব জায়গায় প্লেগের প্রকোপ খুব বেশি, তেমন কিছু কিছু এলাকা সম্পূর্ণ পৃথক করে ফেলা হবে এবং যাদের সাহায্য এবং কাজ একান্তভাবে অপরিহার্য, এমন লোক ছাড়া অন্য কাউকে আর সেই এলাকার বাইরে যাতায়াতের অনুমতি দেয়া হবে না। এমন একটা ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষ চিন্তা করতে লাগল। যখন সত্যিই তা কার্যকর করা হলো, এইসব এলাকার লোকেরা এই ব্যবস্থাকে শুধু তাদেরই ওপর প্রযোজ্য কতগুলো বিধিনিষেধ বলে ধরে নিল এবং তুলনামূলকভাবে শহরের অপর অঞ্চলের অধিবাসীরা তখন পর্যন্ত যে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করত, তার জন্যে তাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠল। অন্যদিকে আবার যখন সত্যিই তাদের সামনে নৈরাশ্য এসে উপস্থিত হল, মুক্ত এলাকার লোকেরা অপেক্ষাকৃত অধিক বিধিনিষেধের গণ্ডির মধ্যে আবদ্ধ এই অঞ্চলের লোকেদের দুর্ভাগ্যের কথা চিন্তা করে নিজেদের প্রফুল্ল এবং উৎসাহিত করে তুলবার চেষ্টা করত। যা হোক, আমার যে দুরবস্থার লোকেরাও আছে, তখনকার সেই অবস্থার ভেতর সান্ত্বনা পাবার মতো যা কিছু ছিল তা এই মন্তব্যে সম্পূর্ণ বর্ণিত হয়েছে। ঠিক এই সময় থেকে বিশেষ করে পশ্চিম গেট সংলগ্ন বসতি অঞ্চলগুলোয় তখন আগুন লাগাটা যেন অসম্ভব রকমের বেড়ে গেল। অনুসন্ধানের পর দেখা গেল, রোগ সংক্রমণের বাইরে পৃথক এলাকায় রাখা হয়েছিল যেসব লোকদের, তাদের ভেতর পালিয়ে শহরে ফিরে এসেছিল যারা, তারাই সাধারণত এই অগ্নিসংযোগ করে বেড়াত। প্রিয়জন বিয়োগের শোকে এবং উদ্বেগে অস্থির চিত্ত এইসব লোকেদের মনে একটা অদ্ভুত ভ্রান্ত ধারণা জন্মেছিল যে এইভাবে আগুন লাগিয়ে সাধারণ ধ্বংস সাধন করে তারা প্লেগের বীজাণু নির্মূল করতে সক্ষম হবে। এই আগুন নেভাবার জন্যে কর্তৃপক্ষকে শুধু যে রীতিমতো বেগ পেতে হতো তাই নয়, এখন এত ঘন ঘন এবং এত অধিক সংখ্যক চারিদিকে আগুন লাগানো হতো যে শহরে তখন ঝড় বইতে থাকা কোনো কোনো স্থানে গোটা অঞ্চলের লোকেদের নিয়ত কঠিন বিপদের আশঙ্কার মধ্যে দিন কাটাতে হতো। সরকারের তরফ থেকে প্রতিদিন বাড়িতে বাড়িতে ধোঁয়া দেবার যে নিয়ম প্রবর্তন করা হয়েছিল প্লেগের সংক্রমণ বন্ধ করার জন্যে, সেটাই যে যথেষ্ট কার্যকর ব্যবস্থা, শত চেষ্টার পরেও মহৎ উদ্দেশ্য প্রণোদিত এই অগ্নিসংযোগকারীদের যখন কিছুই তা বিশ্বাস করানো সম্ভব হলো না এবং তাদের বিশ্বস্ত করাবার অন্য সব উদ্যোগী যখন ব্যর্থতায় পর্যবসিত হল, তখন এ ধরনের কার্যে কঠিন শাস্তির বিধান করা একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত এইসব অপ্রকৃতস্থ লোকেরা যখন শান্ত হয়ে আসলো, তারা যে শুধু জেলের ভয়ে এই কাজ থেকে বিরত হলো তা নয়, এবং এই সময় শহরের জেলখানাগুলোই মৃত্যুর হার অকস্মাৎ বাড়তে থাকায় সাধারণ লোকেদের মধ্যে যে একটা ভীতিপ্রদ ধারণা জন্মেছিল, তা তাদের সংখ্যা কমাবার জন্যে সবচেয়ে বেশি সহায়ক। অবশ্য এটাও স্বীকার করা দরকার যে তাদের এই বিশ্বাসের মূলে অনেকখানি সত্য ছিল, কারণ দেখা যেত হয়তো সুস্পষ্ট কারণেই প্লেগের সবচেয়ে প্রবল আক্রমণের লক্ষ্য হতো তারাই, যারা প্রয়োজনেই হোক অথবা স্বেচ্ছাই হোক দলবদ্ধ হয়ে বাস করত, যেমন সৈনিক, কয়েদি, যাজক এবং নানদের দল। কদাচিৎ কোনো কোনো কয়েদিকে নিঃসঙ্গে এবং বিচ্ছিন্ন অবস্থায় রাখা হলেও জেলখানাগুলো যে অতীতে এক ধরনের সংঘবদ্ধ সমাজের মতোই, এটা প্রমাণিত হলো এই ঘটনা থেকে যে শহরে জেলখানাগুলোয় সাধারণ কয়েদিরা মারা পড়ত যে পরিমাণে, ওয়ার্ডাররা মারা পড়ত সেই একই হারে। বাস্তবিকই প্লেগের কাছে যেন ছোট বড় কোনোরকম ভেদাভেদ ছিল না। তার স্বেচ্ছাচারী শাসনের অধীনে গভর্নর থেকে শুরু করে সাধারণ অপরাধী পর্যন্ত সবাইকে একই দণ্ডাদেশ ভোগ করতে হতো। সম্ভবত জেলখানাগুলোয় এই প্রথম পক্ষপাতশূন্য ন্যায়ের বিধান চালু হয়েছিল। প্লেগ যে সবাইকে এইভাবে সমপর্যায়ে নামিয়ে আনছিল, তার প্রতিবিধানের জন্য সরকারের তরফ থেকে
প্লেগের শিকারদের মধ্যে মর্যাদার পার্থক্য সৃষ্টির একটা উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগটা ছিল ওয়ার্ডারদের ভেতর যারা কর্তব্য সম্পাদনকালে মৃত্যুবরণ করবে তাদের কিছু কিছু সম্মান দানে ভূষিত করা। কিন্তু শেষ পর্যন্ত সুফল হয়ে ওঠেনি, যেহেতু তখন দেশের সামরিক আইন চালু ছিল এবং একদিক থেকে বিচার করলে ওয়ার্ডারদের তখনকার চাকরিকে সামরিক হিসেবে গণ্য করা চলত। সেই কারণেই কর্তব্য সম্পাদনকালে তাদের কারো মৃত্যু ঘটলে মৃত্যুর পর তাদের সামরিক মেডেল দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু কয়েদিদের তরফ থেকে যদিও এই ব্যবস্থার বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ আসতে দেয়া হয়নি, সামরিক সার্কেলের কেউ কেউ একে কেন্দ্র করে প্রবল আপত্তি তুললেন। তারা বিশেষ করে যুক্তি দেখান, যা হয়তো কিছুটা সঙ্গত বটে, যে এই ব্যবস্থার ফলে জনসাধারণের ভেতর একটা অত্যন্ত দুঃখজনক বিভ্রান্তি সৃষ্টি হবে। বেসামরিক কর্তৃপক্ষ এই যুক্তি মেনে নেন। তখন থেকে স্থির হয় ওয়ার্ডারদের ভেতর কর্তব্য সম্পাদনকালে যারা মারা পড়বে তাদের সম্মানসূচক প্লেগ মেডেল দেয়া হবে। কিন্তু আগেই কিছু কিছু লোককে সামরিক মেডেল দেবার ফলে সামরিক কর্তৃপক্ষের যা ক্ষতি হবার ইতিমধ্যেই হয়েছিল এবং এই সম্মান যাদের দেয়া হয়েছিল তা আবার তাদের কাছ থেকে ফিরে নেবার প্রস্তাব দেওয়াও সম্ভব ছিল না। এই নতুন ব্যবস্থার পরিবর্তন তাই সামরিক সার্কেলের লোকেদের তেমন খুশি করতে পারল না। তবে প্লেগ মেডেল দেওয়ার জন্যে একটা মস্ত অসুবিধা ছিল। সম্মানসূচক সামরিক মেডেলের সঙ্গে যে সাধারণের নৈতিক প্রভাব বাড়তে থাকে, প্লেগের মেডেলের সঙ্গে সেরকম কিছুরই সংযোগ করতে চাইত না, কারণ এই রকম একটা দুর্বিপাকের সময় যে কেউ প্লেগের মেডেল পেতে পারত। এই সময় আরও একটা অসুবিধা দেখা দেয়। ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালকরা এবং তাদের চেয়ে কিছু ভিন্ন হলেও সামরিক কর্তৃপক্ষ বিভিন্ন ব্যাপারে যেসব নিয়ম বা পদ্ধতি মেনে চলতেন, জেল শাসন কর্তৃপক্ষের সেগুলো অনুসরণ করা সম্ভব ছিল না। শহরের দুটো মঠের যাজকদের সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ধর্মানুগত কিছু কিছু পরিবারের সঙ্গে সাময়িকভাবে বসবাসের ব্যবস্থা করে দেয়া হয়। ঠিক সেই একই নিয়মে যেখানে যেখানে তা সম্ভব ছোট ছোট দলে বিভক্ত কিছু কিছু সৈনিকদের সাময়িকভাবে ব্যারাক থেকে স্থানান্তর করে ছেলেমেয়েদের স্কুলে বা সরকারি ভবনে থাকতে দেয়া হয়। এইভাবে প্লেগ যেমন বাহ্যত একদিকে আমাদের ভেতর অবরুদ্ধ শহরের অধিবাসীদের মতো এক ধরনের ঐক্য এনে দিয়েছিল, তেমনি আবার অনেক ক্ষেত্রে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সমাজের মধ্যে ভাঙনের সৃষ্টি করে অনেকেই সমাজের বাইরে নিঃসঙ্গ এবং অপেক্ষাকৃত বিচ্ছিন্ন জীবন যাপন করতে বাধ্য করেছিল। এর ফলে আমাদের বরাবর যে একটা সাধারণ বিক্ষোভের মনোভাব ছিল সেটা আরও কিছুটা প্রবল হয়ে ওঠে। বাস্তবিকই এখন এটা কল্পনা করা কিছুটা সহজ যে এরকম নানা পরিবর্তন এবং তখনকার সেই একটানা ঝোড়ো হাওয়া কারো কারো মধ্যে একটা কলহের মনোভাবের সৃষ্টি করেছিল। তখন প্রায়ই দেখা যেত শহরের বিভিন্ন গেটের ওপর হামলা হয়েছে এবং এই আক্রমণ পরিচালনা করত যারা, তারা বেশিরভাগ সময় অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে আসত। কারণ এই দুই পক্ষের ভেতর রীতিমতো গুলি বিনিময় হতো, ফলে হতাহত যেমন হতো তেমনি আবার অনেকেই অক্ষত অবস্থায় পালাতেও সক্ষম হতো। এরপর থেকে গেট পাহারা দেবার পোস্টের সংখ্যা বাড়িয়ে দেয়া হয় এবং তার ফলে আক্রমণও আস্তে আস্তে থেমে যায়। গেটের ওপর আক্রমণ এখন থেকে বন্ধ হয়ে যায় সত্য, কিন্তু এই আক্রমণের দৃষ্টান্ত অনুসরণ করে কিছুদিন পর থেকে ছোট আকারে হলেও অসংখ্য বিপ্লবাত্মক বল প্রয়োগের ঘটনার সূত্রপাত হয়। যেসব বাড়ি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল সেসব বাড়ি এখন থেকে নিয়মিত লুট হওয়া শুরু হলো। যা হোক, এসব বাড়াবাড়ির ঘটনা যে পূর্বপরিকল্পিত ঠিক তেমন কোনো নিদর্শন পাওয়া যেত না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত স্বাভাবিক অবস্থায় যাদের আচার আচরণ বেশ সংযত ও ভদ্র, এমন লোকের সাময়িক উত্তেজনার বশে অনেক সময় এরকম কাজ করে বসত। আরেকবার কেউ এই ধরনের একটা কিছু করে বসলে তার সাহায্যকারী জুটতে কোনো সময় বিলম্ব হতো না। এইভাবে অনেক সময় এমন দৃশ্যও চোখে পড়ত যে একটা বাড়ি হয়তো তখনও দাউ দাউ করে আগুনে জ্বলছে, বাড়ির মালিকও কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন, শোকে দুঃখে মুহ্যমান, আগুনের লেলিহান শিখার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। এমন সময় আকস্মিক একটা উন্মত্ত উত্তেজনার বশে কেউ হয়তো ছুটে গিয়ে সেই জ্বলন্ত আগুনের ভেতর ঢুকে পড়ল। সম্ভাব্য বিপদ আপদের প্রতি তার এই সম্পূর্ণ উদাসীন মনোভাব দেখে আশেপাশের দর্শকদের অনেকেই
তার দৃষ্টান্ত অনুসরণ করে আগুনের ভেতর ঢুকতে শুরু করত। অল্প সময়ের ভেতর দেখা যেত সমস্ত অন্ধকার রাস্তাটা জুড়ে অসংখ্য লোক দাপাদাপি ছোটাছুটি করছে। প্রত্যেকের মাথার ওপর অথবা কাঁধে গহনা কিংবা অন্য আসবাবপত্রের বোঝা, আর নির্বাণোন্মুখ আগুনের কম্পমান শিখায় তাদের চেহারা সম্পূর্ণ বদলে গিয়ে তাদের দেখতে হয়েছে কুঁজো বামনের মতো। এই ধরনের নানা ঘটনা অনবরত ঘটতে থাকায় কর্তৃপক্ষ সামরিক আইন জারি করতে বাধ্য হলেন এবং আরও বাধ্য হলেন সামরিক শাসনের ফলে উদ্ভূত বিভিন্ন বাধা নিষেধ কঠোরভাবে প্রয়োগ করতে। একদিন লুণ্ঠনে ব্যস্ত দুজন শহরবাসীকে দেখামাত্র গুলি করে হত্যা করা হলো। তবে সত্যি অন্যদের ওপর এই ঘটনার কোনো প্রভাব পড়েছিল কিনা সে ব্যাপারে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। কারণ প্রতিদিন যেখানে প্লেগে শত শত লোকের মৃত্যু হতো, সেখানে সামান্য দুজন লোককে যে এইভাবে গুলি করে মারা হলো, সে ঘটনা কারো চোখে না পড়ারই কথা। এই দুটো মৃত্যু ছিল সেখানে সমুদ্রের মাঝে বাড়ি বিন্দুর মতো। প্রকৃতপক্ষে এই ধরনের ঘটনা এখন প্রায়ই ঘটতে থাকল, কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে তাকে বাধা দেওয়ার জন্যে কোনোরকম হস্তক্ষেপ করা হবে লোক দেখানো হলেও তেমন কোনো উদ্যোগ দেখা গেল না। প্রতিদিন কারফিউ জারির জন্য যে একটা নির্দিষ্ট সময় দেয়া হয়েছিল, শুধু সেই নিয়মটার কিছুটা প্রভাব দেখা যেত সাধারণের ওপর। রাত 11টার পর থেকে অন্ধকারে সম্পূর্ণ নিমজ্জিত ওরাও শহরকে মনে হতো যেন একটা বিরাট সমাধিক্ষেত্র। ভরা জ্যোৎস্নার রাতে যখন আলোর প্লাবন নেমে আসত আর চারিদিকে কোথাও একটু পায়ের শব্দ বা কুকুরের ডাক শোনা যেত না, চারিদিকে বিরাজ করত শুধু একটা থমথমে পরিবেশ, তখন শহরের দীর্ঘ ঋজু রাস্তা আর তাদের দুপাশের আধা মলিন সাদা দেয়াল, যাদের উপর কোথাও এতটুকু গাছের কালো ছায়ার স্পর্শ পর্যন্ত দেখা যেত না, মনে হতো যেন যতই সামনের দিকে এগিয়ে গেছে ততই তাদের উজ্জ্বলতা কমতে কমতে একসময় হঠাৎ যেন অস্বচ্ছতার মধ্যে মিলিয়ে গেছে। চারপাশের এই অগাধ মৌনতার মাঝে নিমজ্জিত ওরাও শহরকে তখন মনে হতো যেন প্রকাণ্ড প্রকাণ্ড নিশ্চল কিউবের সমষ্টি, আর তাদের মাঝে মাঝে ব্রোঞ্জের আবরণ এবং পাথর বা ধাতুর ভাবলেশহীন মুখ বিশিষ্ট মহাপুরুষ ব্যক্তিদের যে মৌন প্রতিমূর্তিগুলো দেখা যেত, শুধু সেগুলোকেই মনে হতো এইসব মৃত ব্যক্তিদের ক্ষমতাপূর্ণ প্রতিকৃতি হিসেবে, যেখানে উপস্থিত নিচু আকাশ আর প্রাণ স্পন্দনহীন বিভিন্ন পার্ক বা এভিনিউর পটভূমিকায় দাঁড় করানো জাদ্রেল প্রতিমূর্তিগুলোকেই। তখনকার সেই পরিবেশের মধ্যেই মনে হতো সবচেয়ে প্রত্যক্ষ উপস্থিতি তখন আমাদের সবার জন্যে যে একটা সম্পূর্ণ নিশ্চল অবস্থা সৃষ্টি করেছিল। দৈত্যের মতো সেই নির্জীব প্রতিমূর্তিগুলো ছিল তারই একটা মূর্ত প্রকাশ, আর তারই শেষ পর্যায়ে অর্থাৎ একটা মৃত শহর, যেখানে প্লেগ, যা পাথরের আকারে নির্মিত, যার নিষ্পেষণে প্রতি কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, এই প্রতিমূর্তিগুলো ছিল যেন জীবন্ত প্রতিচ্ছবি। প্রতিটা মানুষের অন্তর এখন মনে হতো যেন নৈরাশ্যের অন্ধকারে আচ্ছন্ন, কারণ কবরখানার আশপাশ থেকে যেসব গুজব ছড়াতো তাদের ভেতর আশান্বিত বোধ করবার মতো কিছুই থাকতো না। যেমন থাকতো না প্রতিদিন সত্যিকারের যেসব ব্যাপার ঘটত তাদের ভেতর কবরখানার বিভিন্ন ঘটনা উল্লেখ না করে কাহিনীকারের উপায় ছিল না। কাজেই নিজের সমর্থনে এখানে দু চার কথা বলাটাও তার পক্ষে অপ্রাসঙ্গিক হবে না বলেই তার ধারণা। কিন্তু এই ব্যাপার নিয়ে তার উপর যে নিশ্চিত দোষারোপ আমার, সে সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। এ ব্যাপারে তার নিজের সমর্থনে যেটুকু বলার তা বলা হবেই। এই যে এখন নিয়তই দেখা যেত কোথাও না কোথাও মৃতের দাফন এবং তারই সঙ্গে সংযুক্ত অন্যান্য সামাজিক ক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে, কাজেই শহরের অন্য সবার মতো বাস্তবিকই এগুলো লক্ষ্য না করে আর উপায় ছিল না। যা হোক, এই ধরনের সামাজিক ক্রিয়ার প্রতিভার কোনো বিকৃত মানসিক রুচি ছিল তা ভাবাটা সঙ্গত হতো না, বরং তার উল্টোটাই তার ক্ষেত্রে সত্য। কারণ জীবনের লক্ষণ যেখানে সবচেয়ে সুস্পষ্ট, সেই সব জিনিসের সংস্পর্শে থাকতেই তিনি বেশি ভালোবাসেন। তার একটা প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে সমুদ্র স্নান, তার কাছে বরাবরই একান্ত প্রিয়। কিন্তু সমুদ্র সৈকতে যেখানে সাধারণত শহরের অধিবাসীরা স্নানে যেত, সেগুলো এখন নিষিদ্ধ এলাকা বলে গণ্য হয়েছিল। আর তখন জীবিত মানুষের সাহচর্যে থাকতে চাইলে এরকম একটা বিপদের ঝুঁকি নিতে হতো যে সে সাহচর্য যে কোনো মুহূর্তে
মৃতদের সাহচর্যে রূপান্তরিত হতে পারে। তখন যতই দিন যাচ্ছিল এই ঝুঁকি ক্রমেই বাড়ছিল। বাস্তবিকে এটা ছিল তখনকার জন্যে শত প্রতীয়মান ব্যাপারের মতো। এটাও অবশ্য সত্য যে এমন নয় যে তখন চাইলেও কেউ এই প্রিয় বাস্তবের দিকে মুখ ফিরিয়ে থাকতে পারত না, অথবা এই সব বিষয়ের চিন্তাকে একেবারে মন থেকে দূরে রাখতে পারত না। তাতে কি যেসব জিনিস শত প্রতীয়মান তাদের ভেতরও যুক্তির এমন একটা অকাট্য গরমিল থাকতে দেখা যায় যাকে কোনো প্রতিবন্ধকতা দিয়েই রোধ করা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, প্রিয়জনকে দাফন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার সময় উপস্থিত না থেকে কি কেউ পারে? মৃত ব্যক্তিদের কেন্দ্র করে এমন সময় যেসব সামাজিক ক্রিয়াকলাপ নিষ্পন্ন হতো তাদের ভেতর লক্ষণীয় ব্যাপার ছিল, সেখানে প্রত্যেকটা কাজ অত্যন্ত দ্রুত সেরে ফেলা হতো। বাহ্যিক অনুষ্ঠান যেগুলো, সেগুলোকে যতদূর সম্ভব সংক্ষিপ্ত করে ফেলা হয়েছিল। তখনকার যে অবস্থা, তাতে সাধারণভাবে বলতে গেলে সময় সাপেক্ষ বা শ্রমসাধ্য যেসব সামাজিক আচার অনুষ্ঠান, সেগুলো অনেকটা জোর করেই বন্ধ করে দেয়া হয়েছিল। তখনকার যে অবস্থা, তাতে প্লেগে কারো মৃত্যু হওয়ার অর্থ ছিল সঙ্গে সঙ্গে তার সাথে পরিবারের সবার সব রকম সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মৃত ব্যক্তিদের শবের পাশে দিনে আত্মীয় স্বজনের সাহচর্যে আসা যে বরাবরের একটা রীতি ছিল, সেটা এই সময়ে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়া হয়েছিল। তার ফলে সন্ধ্যার সময় যখন এখন কারো মৃত্যু ঘটলে সারা রাত সেই মৃতদেহের শিয়রে বসে কেউ জেগে থাকত না। সম্পূর্ণ নিঃসঙ্গ পড়ে থাকত সেসব। আর রাতের বেলায় হলে দ্রুত তার দাফনের ব্যবস্থা করে ফেলা হতো। বলা বাহুল্য, প্রতিটি মৃত্যুর খবর মৃত ব্যক্তিদের পরিবার পরিজনদের জানানো হতো। কিন্তু যেহেতু রোগাক্রান্ত ব্যক্তিরা সাধারণত নিজের নিজের পরিবারের মধ্যে থাকাকালই বেশিরভাগ ক্ষেত্রে মারা যেত, সেহেতু এসব পরিবারকে অন্যান্য সাধারণের সঙ্গ থেকে বিচ্ছিন্ন অবস্থায় বাস করতে বাধ্য করা হতো। কাজেই দেখা যেত তখন তাদের সম্পূর্ণ নিশ্চল অবস্থা। কিন্তু যেসব রোগী নিজের আত্মীয় স্বজনদের থেকে দূরে কোথাও মারা যেত, সেসব ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে তাদের পরিবার পরিজনদের তাদের মৃতদেহ দেখবার সুযোগ দেয়া হতো। অর্থাৎ মৃত ব্যক্তিদের গোসল করানো, কাফন পরানো সারা এবং লাশ কবরস্থানে নিয়ে যাবার অন্যান্য প্রস্তুতিও সম্পূর্ণ তখন তাদের পরিবারদের অনুমতি দেয়া হতো তাদের দেখবার। ডাক্তার রিওর ওপর যেসব অক্সিলারি হাসপাতাল তদারক করবার দায়িত্ব ছিল, তারই ভেতরের একটা হাসপাতালে যেন এই ধরনের অনুষ্ঠান সম্পূর্ণ করা হচ্ছে বলে আমরা ধরে নিচ্ছি। যে স্কুল বিল্ডিংটাকে এই হাসপাতালে রূপান্তরিত করা হয়েছিল, তার প্রধান অংশের শেষের দিকে বাইরে বের হবার একটা পথ ছিল। কাফনে ঢাকা লাশটা রাখা হয়েছিল একটা বড় ভাড়ার ঘরে। বাইরে যাবার এই গলিপথটার ওপরেই ছিল তার খোলা দরজা। মৃত ব্যক্তির পরিবারের লোকজন যখন এসে পৌঁছালেন, দেখলেন কাফনের ভেতর পেরে কেটে বন্ধ করা একটা লাশ সরু পথটার উপর নামানো রয়েছে। সারাটা অনুষ্ঠানের ভেতর সবচেয়ে দরকারি কতগুলো সরকারি ফর্মে সই দিলেন। তারপর কাফনটাকে একটা মোটর গাড়ির উপর তুলে দেয়া হলো। গাড়িটা হয়তো একটা সত্যিকারের শবযান অথবা অ্যাম্বুলেন্সকে তখনকার মতো এই কাজের জন্য ব্যবহার করা হচ্ছিল। তখনও শহরের রাস্তায় চলাচল করার অনুমতি ছিল যে সামান্য কয়েকখানা ট্যাক্সি। তারই একটাতে ঢুকে গিয়ে বসলেন শোকাচ্ছন্ন পরিবারের লোকজন। দেখতে দেখতে শহরের মধ্যবর্তী অঞ্চলকে পাশ কাটিয়ে ভিন্ন পথ ধরে কবরস্থানের দিকে ছুটে চলল শবযান। শহরের বাইরে যাবার গেটের মুখে পৌঁছে সবাই থামল। একজন পুলিশ অফিসার এসব যাত্রীদের কাছে বাইরে যাবার যে অনুমতিপত্র ছিল তাতে সিলমোহর লাগিয়ে দিলেন। এই অনুমতিপত্র সারা শহরবাসীদের জন্য শেষ আশ্রয়ভূমি, যেখানে পৌঁছানোর অন্য কোনো উপায় ছিল না। পুলিশ কর্মচারীরা তার দায়িত্ব ছেড়ে দিয়ে সরে দাঁড়াবার পর আর কিছুক্ষণ গিয়ে শবযান এবং তার সঙ্গের ট্যাক্সি যেখানে গিয়ে থামল, তার আশেপাশে লাশ দাফনের জায়গা আগে থেকেই প্রস্তুত রাখা ছিল। তাদের দেখতেই একজন ধর্মযাজক এগিয়ে এলেন। সবের সঙ্গে এসেছিলেন যারা, তাদের শবযানে গিয়ে দাঁড়ালেন, কারণ অন্ত্যেষ্টিক্রিয়ার সময় সব গির্জায় নিয়ে যাবার যে একটা চিরন্তন রীতি ছিল, সেটা এখন সম্পূর্ণ নিষিদ্ধ। কফিন শবযান থেকে নামিয়ে কবরের পাশে রাখা হলো। দড়িগুলো খুলে দিতেই কফিন সশব্দে কবরের ভেতর নেমে গেল। ধর্মযাজক এগিয়ে গিয়ে কবরের ওপর পড়া পানি ছিটিয়ে দিলেন। দেখতে দেখতে মাটির ঢেলা লাফিয়ে উঠতে থাকল।
কফিনের উপর থেকে শবটাকে ইতিমধ্যেই দূরে সরিয়ে নিয়ে রাখা হয়েছিল। ওষুধ ছিটিয়ে সেটাকে জীবাণুমুক্ত করা হচ্ছিল। কবর যতই বড় হয়ে উঠতে থাকল, কোদাল ভর্তি মাটি ততই ধপাস ধপাস শব্দ করে তার উপর পড়তে থাকল। পরিবারের যারা সঙ্গে এসেছিল তারা ততক্ষণে নিজেদের সবকিছু গুটিয়ে নিয়ে ট্যাক্সিতে ওঠা শুরু করে দিলেন এবং 15 মিনিটের ভেতর বাসায় পৌঁছে গেলেন। আগাগোড়া সমস্ত অনুষ্ঠানগুলোই যতদূর সম্ভব দ্রুততার সঙ্গে সেরে নেওয়া হতো, তাতে কোনো রকম বিপদ বা ঝুঁকির সম্ভাবনা থাকত কম। এইভাবে প্রায় বিদ্যুৎ গতিতে সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া সেরে ফেলার ব্যবস্থা চালু হতে দেখে গোড়ার দিকে মৃত ব্যক্তির পরিবারের অনেকেই অন্তরে অন্তরে ব্যথিত বোধ করতেন। তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এটাও সত্য যে প্লেগের মহামারীর মতো এরকম একটা দুর্যোগের মাঝে এই ধরনের কোনো অনুভূতির প্রশ্রয় সম্ভব ছিল না। জরুরি কাজ যেগুলো, সেগুলো যাতে দ্রুত সমাধা করা সম্ভব হয় সেদিকে দৃষ্টি দিতে গিয়ে অনেক কিছুই পরিহার করাটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছিল তখন। মৃতের দাফনের সঙ্গে সংযুক্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা এইভাবে সংক্ষিপ্ত করে ফেলার ফলে যদিও প্রথম প্রথম শহরের অধিবাসীদের মনোবল কিছুটা ভেঙে পড়ে, কারণ প্রিয়জনদের অন্ত্যেষ্টিক্রিয়া যাতে ঠিকভাবে সম্পূর্ণ হয় সেটা নিশ্চিত করার ইচ্ছাটা যতখানি মনে করে থাকি তার চেয়ে অনেক বেশি সাধারণ। কিন্তু ভাগ্যক্রমে ঠিক এই সময়টাই দেখা গেল যত দিন যাচ্ছে খাদ্য সমস্যাটা ক্রমেই যেন একটা সংকটের আকার নিচ্ছে। তখন স্বাভাবিকভাবেই শহরের অধিবাসীদের সবার দৃষ্টি গিয়ে পড়ল এই জরুরি অবস্থার দিকে। বিভিন্ন রকমের ফর্ম পূরণ করা, কোথায় কোন জিনিস পাওয়া যেতে পারে তা অনুসন্ধান করে বাড়ানো, প্রতিদিন বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের জন্যে দোকানের সামনে সামনে লাইনে গিয়ে দাঁড়ানো, এইসব কাজে প্রত্যেককে এত সময় এবং শক্তি ব্যয় করতে হতো যে তারপরে আর আশেপাশে কে কোথায় কিভাবে মরছে বা নিজেদেরকেও একদিন কিভাবে মরতে হতে পারে এসব নিয়ে চিন্তাভাবনা করবার মতো অবকাশই থাকত না। এইভাবে জনসাধারণের জীবন ধারণের জটিলতা নিত্য এমনই বেড়ে চলেছিল যে অন্য সময় হলে হয়তো সেটাই আমাদের কাছে দুর্বিপাকের মতো মনে হতো, কিন্তু এখন যেন তা আমাদের জন্যে শাপে বর হয়ে দাঁড়িয়েছিল। বাস্তবিকই প্লেগের সংহারের রূপটা যদি দিনে দিনে এইভাবে প্রকট হয়ে না উঠত, তাহলে তখনকার সেই অবস্থায় সবকিছুকেই মোটামুটি কল্যাণমুখী বলে ভাবা যেতে পারত। কারণ যতই দিন যেতে থাকল কবর দেবার বাক্স ক্রমেই দুষ্প্রাপ্য হয়ে উঠতে লাগল। যেমন পাওয়া কঠিন হয়ে উঠতে লাগলো কাফনের কাপড় এবং গোরস্থানে কবর দেবার জায়গা। এই অবস্থার প্রতিকারের জন্য তক্ষুনি কিছু একটা করা প্রয়োজন হয়ে দাঁড়ালো। প্রথমেই যে ব্যবস্থাটা সবার নজরে পড়ল এবং কাজের ক্ষেত্রে যার অনেক সুবিধা থাকায় যা গ্রহণ করাটাও সঙ্গত বলে মনে হলো, তা হচ্ছে যতদূর পারা যায় অনেকগুলো লাশ একত্র করে একই গর্তে কবর দেয়া এবং তার জন্য হাসপাতাল থেকে লাশ আনা নেয়ার ব্যাপারে যদি অ্যাম্বুলেন্সগুলো হাসপাতাল ও কবরস্থানের মধ্যে ঘন ঘন যাতায়াতের প্রয়োজন হয়ে দাঁড়ায় তারও ব্যবস্থা করা। ডাক্তার রিওর হাসপাতালে কবর দেবার বাক্সে যে স্টক রাখা হয়েছিল এ সময় তার সংখ্যা নেমে এলো 5-এ। যখন সেগুলো সব ভর্তি হয়ে গেল 5টা বাক্সই একসঙ্গে অ্যাম্বুলেন্সে তুলে দেয়া হলো। কবরস্থানে পৌঁছার পর লাশগুলো বাক্স থেকে বের করে আনা হলো। মরচে ধরা লোহার রঙের মতো ধূসর চেহারা প্রত্যেকটার। পাশেই শেডের নিচে আগে থেকেই তাদের জন্যে যেখানে জায়গা প্রস্তুত করে রাখা হয়েছিল, লাশগুলোকে স্ট্রেচারে করে বয়ে নিয়ে গিয়ে রাখা হলো সেখানে। আরও কিছু লাশ এসে পৌঁছাবার পর একসঙ্গে কবর দেয়া হবে। ইতিমধ্যেই শূন্য শবাধারগুলোর ওপর জীবাণুনাশক ঔষধ ছিটিয়ে দিয়ে আবার সেগুলোকে পাঠিয়ে দেয়া হলো হাসপাতালে। প্রয়োজন মতো বেশ কয়েকবারই এই একই ব্যবস্থার পুনরাবৃত্তি করা হলো। দেখা গেল এই ব্যবস্থা সত্যি চমৎকার কাজে দিচ্ছে। ফলে প্রিফেক্টও এটাকে অনুমোদন করলেন। ডাক্তার রিওকে তিনি এমন বললেন যে আগের আরেক প্লেগের মহামারীর সময় নিগ্রোরা ঠেলাগাড়িতে করে লাশ বয়ে নিয়ে যেত বলে যে বিবরণ দেখা যায়, বর্তমান ব্যবস্থা নিঃসন্দেহে তার চেয়ে উন্নত অনেক। হ্যাঁ, কিছুটা সত্যি তো বটেই, ডাক্তার রিও জবাবে বললেন। কারণ কবর দেবার ধরনটা কিছুটা আগের মতো হলেও এবারে প্রত্যেকটা কাজের লিখিত বিবরণ আমরা রাখার চেষ্টা করছি। এটা অবশ্যই অগ্রগতি বলে গণ্য করার মতো। যা হোক, কার্যক্ষেত্রে এই ব্যবস্থা অত্যন্ত সফল প্রমাণিত হলো বটে, কিন্তু এখন যেভাবে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হতো
তার ভেতর এমন কিছু কিছু অপ্রিয় ব্যাপার ছিল যার জন্যে কবর দেবার সময় যাতে মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনদের কেউ সেখানে উপস্থিত না থাকতে পারেন, প্রিফেক্ট আইন করে সেটা বন্ধ করে দিতে বাধ্য হলেন। এইসব আত্মীয় স্বজনদের সাধারণত কবরখানার গেট পর্যন্ত যেতে দেয়া হতো এবং তাতেও সরকারি অনুমোদন থাকত না, কারণ অন্ত্যেষ্টিক্রিয়ার শেষের পর্যায়ে সাধারণত যেসব জিনিস করা হতো সেগুলোর ভেতরও এখন অনেক রদবদল করা হয়েছিল। কবরখানার পেছন দিকে এক টুকরো খোলা জায়গায়, যার চারপাশে ছিল গদগাছের সারি, দুটো প্রকাণ্ড প্রকাণ্ড গর্ত কাটা হয়েছিল। একটা রাখা হয়েছিল পুরুষদের জন্যে, অন্যটা মেয়েদের। তখনও পর্যন্ত এ ব্যাপারে কোনটা উচিত আর কোনটা অনুচিত তা নিয়ে ভাবনা চিন্তা করবার মতো অবকাশ ছিল, কিন্তু আরও পরের দিকে গিয়ে অবস্থার চাপে এই শেষ শালীনতাটুকুও রক্ষা করা সম্ভব হতো না। স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে একই গর্তে নিক্ষেপ করা হতো। শুধু এইটুকুই হয়তো সুখের বিষয় যে প্লেগের সর্বশেষ ধ্বংসলীলার শিকার যারা, শুধু তাদেরই এইরকম নিগ্রহ সহ্য করতে হয়েছিল। আমরা এখানে যে সময়ের কথা আলোচনা করছি, তখনও পর্যন্ত স্ত্রী পুরুষকে পৃথকভাবে কবর দেবার ব্যবস্থা বলবৎ ছিল, এবং ব্যবস্থা যাতে ঠিকভাবে মেনে চলা হয় কর্তৃপক্ষ সে ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিতেন। প্রত্যেকটা গর্তের তলায় বিছিয়ে দেওয়া হয়েছিল চুনের একটা পাতলা আস্তরণ। সেখান থেকে সবসময় বাষ্প উঠতে থাকত, নিয়ত কাটতে থাকত কবরের তলদেশটা। গর্তের দুপাশেও চুনের দুটো লম্বা আলের মতো করে দেয়া হয়েছিল, সেখান থেকেও নিয়ত বাষ্পের বুদবুদ উঠতে থাকত এবং বাতাসের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ফেটে যেত সেগুলো। যখন দেখা যেত অ্যাম্বুলেন্স লাশ বইবার কাজ শেষ করে ফেলেছে, তখন মৃতদেহগুলোকে স্ট্রেচারের সাহায্যে গর্তের ধারে নিয়ে যাওয়া হতো। তারপর নগ্ন বিকৃত দেহগুলোকে একটার পর একটা এমনভাবে গর্তের ভেতর নামিয়ে দেয়া হতো যেন সেগুলো পরপর পাশাপাশি থাকে। তখনকার মতো সব লাশ যখন গর্তের ভেতর নামানো শেষ হয়ে যেত, তখন তাদের ওপর হালকা আস্তরণের মতো প্রথম এক প্রস্থ কলিচুন এবং পরে এক প্রস্থ মাটি বিছিয়ে দেয়া হতো। পরে আরও যেসব সব আসবার সম্ভাবনা আছে সেগুলোরও যাতে এই একই গর্তে স্থান সংকুলান হয়, তার জন্যে মাটির আস্তরণটা সাধারণত কোনো সময় ইঞ্চি কয়েকের বেশি পুরু করা হতো না। পরের দিন মৃতের আত্মীয়দের দিয়ে মৃত ব্যক্তিদের যে রেজিস্ট্রার ছিল সেটা সই করিয়ে নেওয়া হতো। এই রেজিস্ট্রার থেকে মানুষ মরল না কুকুর মরল এই তফাৎটাই শুধু নির্ণয় করা যেত, কারণ কোথাও কেউ মারা গেলে তার খুঁটিনাটি বিবরণ এই রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হতো। এত সব বিভিন্ন ধরনের কাজকর্ম করবার জন্যে নিশ্চয়ই লোকের প্রয়োজন হতো, কিন্তু বেশিরভাগ সময় দেখা যেত ডক্টর রিওকে সাহায্য করবার মতো যথেষ্ট সংখ্যক লোক নেই। কবর খোঁড়া, স্ট্রেচারে বয়ে নিয়ে যাওয়া, এই ধরনের কাজের জন্য যেসব লোক আসত, প্রথম দিকে যাদের পাওয়া যেত তাদের বেশিরভাগই মাইনে করা লোক, কিন্তু পরে যারা আসে তারা সবাই ছিল স্বেচ্ছাসেবক। তাদের বেশিরভাগই প্লেগে আক্রান্ত হয়ে মারা যেত। যত কঠোর সাবধানতাই নেওয়া হোক, দুদিন আগে বা পরে দেখা যেত সংক্রমণ নিশ্চিতভাবে তার কাজ করে যাচ্ছে। কিন্তু যত কিছুই বলা হোক না কেন, সবথেকে বিস্ময়ের ব্যাপার ছিল এই যে যতদিন দুর্বিপাক ছিল, এইসব কাজের জন্য লোকের সত্যিকারের অভাব হতো না কোনো দিন। সবচেয়ে সংকট অবস্থা দেখা দেয় প্লেগের প্রকোপ চরম আকার ধারণ করবার ঠিক কিছু পূর্বে। এই সময়টায় ডাক্তার রিওর উদ্বিগ্ন বোধ করবার কিছুটা কারণও ছিল। কিছুটা দায়িত্বপূর্ণ কাজ এবং সাধারণ দৈহিক পরিশ্রমের কাজ, ডাক্তার রিও যেভাবে কাজগুলো শ্রেণীবিভাগ করতেন, এই দুই কাজের জন্যেই তখন লোকের অভাব দেখা দেয়। কিন্তু সবচেয়ে বিচিত্র ব্যাপার হচ্ছে এই যে সমস্ত শহরটা যখন থেকে দুর্বিপাকের সম্পূর্ণ কবলে চলে যায়, তখন রোগ চারিদিকে ছড়িয়ে পড়ার ফলে অবস্থাটা আবার যেন কিছুটা সহজ হয়ে ওঠে। কারণ তখন শহরের অর্থনৈতিক জীবনেও কিছুটা বিপর্যয় দেখা দেওয়ার ফলে অনেককেই কর্মচ্যুত হয়ে পড়তে হয়। অফিস দেখাশোনার কাজের দায়িত্ব দেবার মতো উপযুক্ত যোগ্যতা সম্পন্ন লোক হয়তো এই বেকারদের ভেতর পাওয়া যেত না, কিন্তু সাধারণ খাটুনির কাজের জন্যে যথেষ্ট সংখ্যক লোক পেতে তখন আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হতো না। বিশেষ করে এসব কাজে বিপদে ঝুঁকি ছিল বলে মজুরিও দেয়া হতো যথেষ্ট। কাজেই এখন দেখা যেত আশঙ্কার জন্যে না হলেও
অর্থের অনটনের জন্য মানুষ সহজেই এসব কাজ করবার জন্য এগিয়ে আসতো। যারা দরখাস্ত করেছে অথচ সঙ্গে সঙ্গে কাজ দেয়া সম্ভব হয়নি, এরকম দরখাস্তকারী লোকেদের একটা তালিকা সবসময় স্যানিটারি কর্তৃপক্ষের কাছে থাকত। পরে যখনই কোথাও কোনো লোকের প্রয়োজন হতো, তালিকার ওপর দিক থেকে পরপর এইসব দরখাস্তকারীদের সংবাদ দেয়া হতো। যদি এমন অবস্থা না ঘটত যে ইতিমধ্যেই তাদের কেউ হয়তো চিরতরে কর্মত্যাগ করে ইহলোক ছেড়ে গেছে, তাহলে এই ভাগে পড়লে তাদের কাউকে বড় একটা অনুপস্থিত হতে দেখা যেত না। কাজী প্রিফেক্টকে, যিনি এমনিতেই কয়েদিদের, তা সে অল্পদিনের জন্য কারাবাসের নির্দেশ হয়েছে যার ওপর, এমন লোকই হোক আর যাবজ্জীবন দণ্ডভোগের সাজাপ্রাপ্ত লোকই হোক, সাধারণত এইসব কাজে নিয়োগ করতে কিছুটা অনিচ্ছার ভাব দেখাতেন। তাকে আর এই অপ্রিয় ব্যবস্থার আশ্রয় নিতে হতো না। যতদিন বেকার লোকের অভাব না দেখা দিচ্ছে, তিনি বলতেন, ততদিন আমরা অন্তত এই অপ্রিয় কাজটা না করলেও পারব। সুতরাং আগস্ট মাসটা পার না হওয়া অবধি অন্তত শহরের মৃত অধিবাসীদের মানুষের চিরবিশ্রামভূমি কবরস্থানে বয়ে নিয়ে যাবার জন্যে কোনো রকম অসুবিধা দেখা দিত না। খুব একটা রুচিসম্মতভাবে না হলেও অন্তত ততটুকু শৃঙ্খলার সঙ্গে অন্ত্যেষ্টিক্রিয়ার কাজগুলো সমাধা করা হতো, যাতে করে কর্তৃপক্ষ সহজেই ভাবতে পারতেন যে মৃত ব্যক্তি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি তাদের যে সরকারি দায়িত্ব, সেটা তারা যথাযথ পালন করতে পেরেছেন। যাই হোক, প্লেগের শেষ পর্যায়ে গিয়ে আমাদের যে সংকটের ভেতর পড়তে হয়েছিল, তা হয়তো আগে থেকে কিছুটা অনুমান করতে পারি এবং এখন বর্ণনা করতে পারি। আগস্ট মাস থেকে শুরু করে প্লেগে মৃত্যুর হার হঠাৎ ভয়ঙ্কর রকম বেড়ে গেল এবং তারপর থেকে একটানা কিছুদিন সেভাবেই চলতে থাকল। ফলে শহরের ছোট কবরস্থানে এত বেশি সংখ্যক মৃত লোকের জন্যে স্থান সংকুলান করাটা রীতিমতো একটা সমস্যা হয়ে দাঁড়ালো। কবরস্থানের চারপাশের দেয়ালগুলো ভেঙে দিয়ে আশেপাশের সংলগ্ন জমিতেও কবর দেওয়ার যে সাময়িক ব্যবস্থা করা হলো, তাতেও সমস্যার কোনো সমাধান হলো না। ভিন্ন একটা উপায় উদ্ভাবন করাটা জরুরি হয়ে পড়ল। প্রথমেই যে ব্যবস্থাটা নেওয়া হলো তা হচ্ছে, এখন থেকে মৃত ব্যক্তিদের কবর দেয়া হতো কেবল রাতের বেলায়। একটা জিনিস অবশ্য সুস্পষ্ট যে এর ফলে দাফনের জন্য যেসব শিষ্টাচার মেনে চলার দরকার, সেগুলো যতদূর সম্ভব সংক্ষিপ্ত করে ফেলাটা সহজ হলো। এখন থেকে যত অধিক সংখ্যায় পারা যেত, মৃতদেহগুলোকে ঠেসে ঠেসে কয়েকটা অ্যাম্বুলেন্সে ভর্তি করা হতো। যাদের আশ্রয় ফিরতে দেরি হয়ে গেছে এমন দু একজন পথিক, যারা সরকারি বিধান অমান্য করে সান্ধ্য আইন শুরু হবার পরেও শহরের দূরবর্তী অঞ্চলগুলোর বাইরে বের হতো, অথবা যারা হয়তো কোনো সরকারি দায়িত্ব পালনের জন্যেই রাতের বেলায় এইসব অঞ্চলে যেতে বাধ্য হতো, তারা প্রায়ই দেখতে পেত দীর্ঘ সাদা অ্যাম্বুলেন্সগুলো বোঝার ভারে টলতে টলতে এগিয়ে চলেছে। আশেপাশের রাস্তাগুলো তাদের ঘণ্টার একঘেয়ে ঢং ঢং আওয়াজে ভরে উঠত। কবরস্থানে পৌঁছানোর পর মৃতদেহগুলোকে কোনো রকমে গর্তের মধ্যে ঠেলে দেয়া হতো। গর্তের নিচে সেগুলো ঠিকভাবে পাশাপাশি পড়ল কি না তা দেখারও আর অবকাশ হতো না এখন। তারপর কোদাল কোদাল কলিচুন ছড়িয়ে দেয়া হতো মৃতদেহগুলোর উপর। সঙ্গে সঙ্গে মুখগুলো ঝলসে বিকৃত হয়ে যেত। পরে যে তাদের উপর এক প্রস্থ মাটি ছড়িয়ে দেয়া হতো, তাতে দেহগুলো অনেক সময় ঠিকভাবে ঢাকাও পড়ত না। যতই দিন যেতে লাগলো, ততই কবরগুলো আরও গভীর হতে থাকলো। অল্প কিছুদিনের মধ্যেই তাই নতুন একটা জায়গা ঠিক করে নেয়া এবং ভিন্ন কিছু একটা পথ বার করা প্রয়োজন হয়ে দাঁড়ালো। কবরে চিরস্থায়ী সত্ত্বের অধিকারী ভাবা হতো যাদের, বিশেষ এক জরুরি ব্যবস্থার বলে কবর থেকে তাদের জবরদস্তি বার করে দেয়া হলো। তাদের দেহাবশেষ কবর থেকে তুলে ক্রিমেটোরিয়ামে পাঠানো হলো। এখন থেকে প্লেগে মৃত্যু হতো যাদের, তাদের সবারই এই একই পরিণতি ঘটত। ক্রিমেটোরিয়ামে অগ্নিদগ্ধ হয়ে নিঃশেষ হয়ে যাওয়া, অর্থাৎ শহরের পূর্ব সীমানার গেটের বাইরে যে পুরনো ক্রিমেটোরিয়ামটা ছিল, সেটাকে এখন থেকে এই কাজের জন্য ব্যবহার করা হতো। কাজেই শহরের পূর্ব গেটে পাহারা দেওয়ার যে পোস্টটা ছিল, সেটাকে বাইরে আরও কিছুটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো। এমন সময় এক মিউনিসিপ্যাল কর্মচারীর মাথায় আকস্মিক এক বুদ্ধি জোগালো, যার ফলে কর্তৃপক্ষ, ইতিমধ্যেই যারা নানা সমস্যার চাপে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন, যেন কিছুটা হাঁপ ফেলবার সুযোগ পেলেন। সমুদ্রের উপকূলবর্তী রাস্তা বরাবর যে ট্রাম লাইনটা এতদিন অকেজো অবস্থায় পড়েছিল, তিনি সেটাকে আবার ব্যবহার করার পরামর্শ দিলেন। সুতরাং এই নতুন উদ্দেশ্যে ব্যবহার উপযোগী করবার জন্যে
ট্রাম গাড়িগুলোর ভেতরেও কিছু কিছু রদবদল করা হলো। যেমন রদবদল করা হলো ছোট ছোট ট্রলিগুলোর, সেগুলো যাতে সোজা ক্রিমেটোরিয়ামে যেতে পারে তার জন্য একটা নতুন ব্রাঞ্চ লাইনও খোলা হলো। এখন থেকে ট্রাম এবং ট্রলিগুলোর শেষ থামবার স্থান হলো এই ক্রিমেটোরিয়াম। সেবার গ্রীষ্মের শেষ ভাগে এবং সারাটা শরৎকাল ধরে প্রতিদিন এই একই দৃশ্য সবার চোখে পড়তে লাগলো। সমুদ্রের উপকূল থেকে খাড়া উঠে গেছে যে পাহাড়ের চূড়া, আর তার চারপাশ বেয়ে যে রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে অবিরাম ঝাঁকানি খেতে খেতে এগিয়ে চলেছে অদ্ভুত সব যাত্রীশূন্য ট্রামের সারি। আর দূরে শূন্য দিগন্ত যেন তাদের পটভূমি রচনা করেছে। সত্যি যে কি ঘটছিল তা অল্প কিছুদিনের মধ্যেই এই অঞ্চলের অধিবাসীদের ভেতর জানাজানি হয়ে গেল। পাহাড়ের চূড়ার চারপাশে দিনরাত 24 ঘন্টা সতর্ক পাহারা থাকা সত্ত্বেও ছোট ছোট দলে বিভক্ত কিছু কিছু লোক চুপিসারে গিয়ে পাহাড়ের আশেপাশে লুকিয়ে বসে থাকতে লাগলো। ট্রামগুলো যখন পাহাড়ের গা ঘেঁষে এগুতে থাকলো, আড়াল থেকে তারা ফুলের গুচ্ছ ছুড়ে দিত খোলা ট্রামগুলোর উপর। এইভাবে মৃতদেহ আর ফুলে ভর্তি গাড়িগুলো গ্রীষ্মের রাতের উত্তপ্ত অন্ধকারের ভেতর দিয়ে একটানা ঝপঝপ শব্দ তুলে একটার পর একটা অবিরাম এগিয়ে যেতে থাকত। প্রথম প্রথম কয়েকদিন দেখা যেত তেলতেলে ধোঁয়াটে বিশ্রী গন্ধযুক্ত একটা মেঘ অনুক্ষণ শহরের পূর্ব অঞ্চলে আকাশের খুব নিচে মাথার উপর ভেসে থাকত। ডাক্তাররা সবাই মিলে অভিমত প্রকাশ করলেন, গন্ধটা একটু বিশ্রী হলেও আসলে এই ধোঁয়াটে মেঘটা জনস্বাস্থ্যের পক্ষে তেমন ক্ষতিকর কিছু নয়। কিন্তু এই অঞ্চলের অধিবাসীদের ভেতর ইতিমধ্যেই একটা বিশ্বাস জন্মেছিল যে এই মেঘ নিশ্চয়ই সারাক্ষণ তাদের ভেতর রোগের বীজাণু ছড়াচ্ছে। কাজেই তারা কর্তৃপক্ষকে ভয় দেখাতে লাগলো যে তারা সবাই সেই অঞ্চল ছেড়ে চলে যাবে। তাদের শান্ত করবার জন্যে কর্তৃপক্ষ তখন বাধ্য হয়ে মেঘটাকে যাতে অন্যদিকে দূরে সরিয়ে দেওয়া যায় তার উপযোগী নানা যন্ত্রপাতি বসাবার আয়োজন করলেন। এরপর থেকে শুধু যখন জোরে বাতাস বইতে থাকত তখন পূর্ব দিক থেকে একটা আঠালো জিনিসের গন্ধ ভেসে আসত, যা থেকে শহরের অধিবাসীদের মনে পড়ে যেত যে তারা একটা নতুন বিধানের অধীনে বাস করছে এবং এখনও আগের মতোই প্রতি রাতে প্লেগাগ্নিতে নিয়মিত আহুতি দেয়া চলেছে। প্লেগের প্রকোপ যখন চরমে উঠল তখন এইসব জিনিসই ঘটতে দেখা যেত। ভাগ্যিস অবস্থা আরও খারাপের দিকে গড়ায়নি, নইলে আমাদের প্রশাসন যন্ত্রের উদ্ভাবন নিপুণতা, সরকারি কর্মচারীদের দক্ষতা, অবশ্য ক্রিমেটোরিয়ামের দাহ করবার ক্ষমতার সীমাবদ্ধতার কথাটা এখানে উল্লেখ নাই বা করলাম, সবকিছুই দেখা যেত এই পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে গিয়ে অপারগ হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতির সঙ্গে তাল রাখবার জন্যে কিছু কিছু চরম ব্যবস্থা নেওয়ার সম্পর্কে যে ভাবনা চিন্তা হচ্ছিল, ডাক্তার রিও সে খবর রাখতেন। এখন থেকে মৃতদেহগুলোকে সোজা সমুদ্রে ভাসিয়ে দেবার কথা অনেকেই আলোচনা করছিলেন। কথাটা ভাবতেই পাহাড়ের কোলে কোলে অল্প পানিতে বিভৎস চেহারার সব ভেসে বেড়ানো দৃশ্য ডাক্তার রিওর চোখের সামনে ফুটে উঠত। অবশ্য এটাও তার অগোচর ছিল না যে মৃত্যুর হার আর সামান্য কিছু যদি বাড়ে তাহলে সেই অবস্থার সঙ্গে মোকাবেলা করা কোনো ক্রমেই সম্ভব হবে না। তখন কর্তৃপক্ষের তরফ থেকে যত কিছুই করা হোক না কেন, গাদা গাদা মানুষ মরে রাস্তায় পৌঁছতে থাকবে। তখন হয়তো শহরের পার্কে পার্কে এমন দৃশ্য চোখে পড়বে যে মৃত্যু পথযাত্রী মানুষ কঠিন ঘৃণা এবং উন্নত আশার বশবর্তী হয়ে জীবিত মানুষদের জড়িয়ে ধরবার জন্য অধীর আগ্রহে ছুটছে। এইসব দৃশ্য এবং নানা রকমের আশঙ্কা তখনও আমাদের শহরের অধিবাসীদের অন্তরে এই অনুভূতিকে জাগিয়ে রেখেছিল যে তারা সবাই নির্বাসিত, তাদের জীবন বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে অতীতের ঘটনাপুঞ্জিতে বর্ণিত অসীম সাহসিকতার যেসব কাজ বা স্মরণীয় ঘটনা আমাদের অন্তরে আনন্দের শিহরণ জাগায়, তাদের অনুরূপ লক্ষণীয় কোনো ঘটনা কাহিনীকার যে এখানে লিপিবদ্ধ করতে পারছেন না এবং তার সেই অক্ষমতা যে কতখানি আক্ষেপের ব্যাপার সে সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। আসল কারণ এই মহামারী বা দুর্বিপাক জাতীয় ঘটনার চেয়ে কম চাঞ্চল্যকর কিছুই তো আর ঘটতে দেখা যায় না। আর তাছাড়া দুর্বিপাক বা এই ধরনের কোনো বড় দুর্ঘটনা একটানা দীর্ঘদিন স্থায়ী হয় বলে মানুষের কাছে একঘেয়ে হয়ে দাঁড়ায়। প্লেগের দুর্বিপাক যাদের ভোগ করতে হয়েছিল, প্লেগের সেই সবচেয়ে ভয়াবহ দিনগুলো তাদের স্মৃতি, যা আকাশে প্রবল ঝঞ্ঝার সংকেত বয়ে আনে এমন সর্বগ্রাসী
অনির্বাণ উজ্জ্বল শিখার মতো ফুটে উঠত না, বরং প্লেগের সংহার মূর্তিটা তাদের কাছে ছিল ভয়াবহ এবং বিশাল এমন একটা জন্তুর মতো, যার গতি মন্থর ও সুচিন্তিত, যে তার সামনে পথের ওপরে যা কিছু পায় তার অস্তিত্বটুকু পর্যন্ত পিষে মুছে দিতে চায়। প্লেগের প্রথম আবির্ভাবের সময় তার সম্পর্কে যেসব অতিরঞ্জিত আশঙ্কা এবং কল্পনা নিয়ত ডাক্তার রিওর মনের চারপাশে ঘুরত, প্লেগের বাস্তব রূপের সঙ্গে তাদের কোনো সাদৃশ্য ছিল না। সর্বোপরি প্লেগের বাস্তব মূর্তিটা ছিল অনেকটা এমন এক সুচতুর প্রতিপক্ষের মতো, যার কাছে অবসাদ বলে কিছু নেই, যার সংগঠন ক্ষমতা এমনই নিপুণ যে সে যা কিছু করতে চায় তাই অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে। এই প্রসঙ্গে এখানে বলা প্রয়োজন যে শুধু এই কারণে প্রতিটা ঘটনা বর্ণনার ক্ষেত্রে এবং সর্বোপরি নিজের কাছে যাতে তাকে মিথ্যার অভিনয় করতে না হয় সেই জন্য কাহিনীকারের বরাবর লক্ষ্য ছিল যতদূর সম্ভব নিজেকে কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়তে না দেয়া এবং যতদূর সম্ভব নৈর্ব্যক্তিকতা রক্ষা করে চলা। ঘটনাগুলোকে পরস্পর সংলগ্ন আকারে প্রকাশ করতে গেলে তাদের ভেতর যতটুকু বিন্যাস সাধন প্রয়োজন, তাছাড়া এমনকি শিল্পগত প্রভাব সৃষ্টির খাতিরেও ঘটনার উপস্থাপনায় তিনি কোথাও তাদের রদবদল করেননি। এরকম একটা সংকোচ বোধ বরাবর তার মনের মধ্যে ছিল বলেই কাহিনীকারকে স্বীকার করতে হবে যে যদিও আমাদের তখনকার দুঃখ দুর্দশার, তা সে যত গভীরই হোক আর ব্যাপকই হোক, প্রধান কারণ ছিল আমাদের তখনকার সেই বিচ্ছিন্ন অবস্থা। এবং যদিও তিনি অনুভব করেন যে এই দুঃখ দুর্দশার সম্পর্কে, বিশেষ করে প্লেগের শেষ পর্যায়ে এগুলো যে রূপ নিয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত আরও কিছু বলাটা তার কর্তব্য, কিন্তু সেই সঙ্গে আবার এটাও অস্বীকার করা যায় না যে যতই দিন যাচ্ছিল সেই দুঃখ দুর্দশাজনিত যে যন্ত্রণার অনুভূতি, তার তীক্ষ্ণতা যেন ক্রমেই কমে আসছিল। একটা প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি শহরের অধিবাসীরা, বিশেষ করে তাদের ভেতর যারা নিজেদের প্রিয়জনের সাথে বিচ্ছেদের বেদনাকে অত্যন্ত তীব্রভাবে অনুভব করত, তারাও কি এখন প্রিয়জনদের বাদ দিয়েই নিজেদের জীবনকে মেনে নিতে অভ্যস্ত হয়ে উঠেছিল? সেটা সঠিক বলে ধরে নিলে কিছুটা সত্যের অপলাপ করা হবে, কারণ এটাই বরং সত্যি যে এখন তাদের দৈহিক শক্তি বলো, মানসিক অনুভূতি বলো, সবকিছুর মধ্যেই একটা নেতিয়ে পড়া ভাব দেখা দিতে শুরু করেছিল। প্লেগের গোড়ার দিকে তখনও পর্যন্ত অনুপস্থিত প্রিয়জনদের স্মৃতি প্রত্যেকের মনেই অত্যন্ত সজীব ছিল, তাই বিচ্ছেদের বেদনাও তখন প্রত্যেকের প্রাণে বাজত অত্যন্ত তীক্ষ্ণভাবে। এবং যদিও তখনও সবাই নিজের নিজের প্রিয়জনের মুখ, তার হাসি, কণ্ঠস্বর, এমনকি কোনো কোনো বিশেষ উপলক্ষে তারা সবচেয়ে সুখী বোধ করেছিল, অবশ্য তখন পেছনের কথা ভেবে যতটুকু বিচার করা সম্ভব তারই উপর ভিত্তি করে সবকিছু বলা, এসবই পরিষ্কার স্মরণ করতে পারত। কেবল বিপদ বাধত তখনই যখন সম্পূর্ণ একটা ভিন্ন পরিবেশের মধ্য থেকে এইসব কথা স্মরণ করে প্রত্যেকে কল্পনা করতে চাইত সেই মুহূর্তে তার প্রিয়জন কী করছে। সংক্ষেপে এইটুকু বলা যায় যে স্মৃতি এই মুহূর্তগুলোই ঠিকই কাজ করে যেত, কিন্তু কল্পনা আর পেরে উঠত না। প্লেগের দ্বিতীয় পর্যায় শুরু হবার পর থেকে এই স্মৃতিও আর কাজ করত না। অবশ্য এমন নয় যে প্রিয়জনের মুখটাও তখন আর কেউ মনে আনতে পারত না, কিন্তু কার্যত যা ঘটত সেটা তাই। তখন মনে হতো মুখ ঠিকই আছে, কিন্তু কোথাও যেন তার মাংস বলে কিছু নেই, এবং তখন আর আগের মতো মুখটাকে স্মৃতির পটে উজ্জ্বল ছবির মতন ফুটে উঠতেও দেখা যেত না। সুতরাং প্লেগের প্রথম কয়েক সপ্তাহ যেমন লোকে বারবার বলতো যে যে ভালোবাসা প্রত্যেকে গড়ে তুলেছিল তাদের অন্তরে এবং একদিন তার যা মূল্য ছিল নিজের নিজের কাছে, এখন শুধু তার ছায়াটুকুর অস্তিত্বই বজায় ছিল মাত্র। আর এখন প্রত্যেকেই অনুভব করতে শুরু করেছিল যে কল্পনার সাহায্যে তাতে আর জীবনের সেই হালকা রং ছড়ানো সম্ভব না হওয়ায় সেই ছায়াটুকুর অস্তিত্ব বিলীন হতে চলেছিল। দীর্ঘদিনের বিচ্ছেদের ফলে অবস্থা এমন দাঁড়িয়েছিল যে একদিন যে পরস্পরের মধ্যে সত্যি একটা নিবিড় ঘনিষ্ঠতা ছিল তা কল্পনা করা, বা একদিন নিজের জীবন যা জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল বলে জানত, তার সঙ্গে একত্রে বাস করাটাই বা সত্যি কেমন হতে পারত সেটুকু অনুধাবন করাটাও আর এখন কারো পক্ষে সম্ভব ছিল না। এ ব্যাপারে প্রত্যেককেই নিজেকে প্লেগের তখনকার অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছিল, এবং বর্তমান প্লেগ তেমন অসাধারণ কিছু ছিল না বলেই হয়তো তার প্রভাব ছিল এতটা শক্তিশালী।
খুব বড় বা মহৎ কিছু অনুভব করার ক্ষমতা এখন আমরা সবাই হারিয়ে ফেলেছিলাম। আমাদের এখনকার যা কিছু অনুভূতি তা ছিল অত্যন্ত তুচ্ছ এবং একঘেয়ে ধরনের। আর নয়, এবার দুর্বিপাকের হাত থেকে রেহাই পেলে বাঁচি। লোকে বলতো তার কারণ যে কোনো বড় দুর্বিপাকের সময় এটা খুবই স্বাভাবিক যে মানুষ চাইবে দ্রুত তার অবসান হোক। আর বাস্তবিকই যাতে দ্রুত প্লেগের উপশম হয় সেটা সবাই তখন চাইতো। এখনও আমরা এই কথাগুলোই মুখে বলতাম বটে, কিন্তু প্লেগের প্রথম পর্যায়ে আমাদের চাওয়ার পেছনে যে একটা প্রগাঢ় ইচ্ছা প্রকাশ পেত, দুর্বিপাকের উপস্থিতির জন্য আমাদের ভেতর যে একটা কঠিন বিরক্তি বা উষ্মাবোধ ছিল, এখন আর সেসবের কিছুই দেখা যেত না। আমাদের মনের সেই গধূলি অবস্থার মাঝে যে দু একটা স্বচ্ছ চিন্তা ঘোরাফেরা করত, তারই একটাকে আমরা এইভাবে প্রকাশ করতাম, এই যা। প্রথম কয়েক সপ্তাহ সেই একটা প্রচণ্ড বিদ্রোহের মনোভাবের পরিবর্তে এখন সবার মনে দেখা দিয়েছিল একটা বিরাট নৈরাশ্য। এই নৈরাশ্য যে তখনকার সেই অবস্থার কাছে নতি স্বীকার তা ঠিক নয়, যদিও এ ছিল বিনা প্রতিরোধে সাময়িকভাবে হলেও তখনকার সেই অবস্থাকে এক ধরনের মেনে নেওয়ার সামিল। শহরের অধিবাসীরা তখনকার সেই অবস্থাকে ইতিমধ্যে কতকটা মেনে নিয়েছিল। অর্থাৎ লোকে যেমন বলতো, তখন সবাই মোটামুটি নিজেদের খাপ খাইয়ে নিয়েছিল সেই অবস্থার সঙ্গে, কারণ তখন আর অন্য কিছু করার উপায়ও ছিল না তাদের সামনে। একটা গভীর দুঃখবোধ, একটা গভীর বিষণ্ণতাবোধ স্বাভাবিকভাবেই তখনও তাদের ভেতর রয়ে গিয়েছিল। কিন্তু এই দুঃখ বা বিষণ্ণতাবোধের যে একটা যন্ত্রণা, তার আর কোনো অনুভূতি ছিল না তাদের ভেতর। বাস্তবিকই অনেকের কাছেই ডাক্তার রিও ছিলেন তাদেরই একজন। সেই অবস্থাটা অত্যন্ত হতাশাজনক বলে মনে হতো। সত্যিকারে নৈরাশ্যবোধ এক জিনিস, কিন্তু নৈরাশ্যবোধটা যখন এইরকম একটা নিছক মানসিক অভ্যাসের ব্যাপার হয়ে দাঁড়ায়, তখন সেটা নৈরাশ্যের চেয়েও ভয়ঙ্কর। প্রিয়জনদের কাছ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, তারা যে এতদিন সম্পূর্ণ অসুখী বোধ করতেন তা ঠিক নয়। দুঃখ দুর্দশার সেই অন্ধকারের ভেতর তারা তখনও আশার কিছুটা আলো দেখতে পেতেন, কিন্তু এখন যেন সেই আলোর অস্তিত্বও তাদের সামনে থেকে মুছে গিয়েছিল। বিভিন্ন রাস্তার মোড়ে, কাফেতে, বন্ধুবান্ধবের বাসায় সবখানেই যেন তাদের মধ্যে কেমন একটা অলস উদাসীন ভাব। সবকিছুর প্রতি তারা এমনই বিরক্তির ভাব দেখাত যে তাদের দিকে কেউ চাইলে সমস্ত শহরটাকেই মনে হতো যেন স্টেশনের একটা ওয়েটিং রুম। ট্রেনের ওঠানামার সঙ্গে তাল রেখে প্রত্যেকেই নিজের নিজের হাতের কাজ করে যেত, অর্থাৎ একটা উৎসাহহীন নিরানন্দ অধ্যাবসায়ের ভাব নিয়ে প্রত্যেকেই কোনো রকমে আঁকড়ে থাকত নিজের নিজের কাজে। তাদের প্রত্যেকের আচার আচরণ দেখা যেত অত্যন্ত বিনীত, এবং যারা প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, এই প্রথম তারা খোলাখুলিভাবে নিজেদের বিচ্ছেদ সম্পর্কে গল্প করত। কোনো রকম দ্বিধা বা সংকোচ দেখা যেত না তাদের ভেতর, কিন্তু তাদের সবার কথা মনে হতো একই রকম। দুর্বিপাক সম্পর্কে প্রতিদিন প্রচারিত পরিসংখ্যানকে যে দৃষ্টিতে বিচার করত সবাই, মনে হতো প্রত্যেকে বিচ্ছেদের দুঃখ বঞ্চনাকেও সেই একই দৃষ্টিতে দেখত। তাদের ভেতর হঠাৎ এই পরিবর্তনের একটা বৈশিষ্ট্য ছিল, কারণ এর আগে পর্যন্ত প্রত্যেকেই নিজের ব্যক্তিগত দুঃখ বেদনাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সাধারণ দুর্দশা থেকে আলাদা করে রাখতে চাইত, কিন্তু এখন যেন প্রত্যেকেই নিজের নিজের দুঃখকে সাধারণ দুঃখ বেদনার সঙ্গে এক করে দেখত। এখন তাদের কাছে অতীতের স্মৃতি বলে কিছু ছিল না, কোনো রকম আশা যেন ছিল না তাদের সামনে। শুধু মুহূর্তের জীবনটাই ছিল তাদের একমাত্র সম্বল। বাস্তবিকই নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এটাই যেন হয়ে দাঁড়িয়েছিল তাদের এখনকার জীবন দর্শন। কারণ এটা তো সত্যি যে প্লেগ যে শুধু আমাদের ভালোবাসার ক্ষমতাকে হনন করেছিল তাই নয়, মানুষের মধ্যে সখ্য গড়বার যে স্বাভাবিক আকাঙ্ক্ষা থাকে তারও টুটি চেপে মেরেছিল সে। মানুষের মধ্যে ভালোবাসা আছে বলেই সে ভবিষ্যতের কথা ভাবে, ভবিষ্যৎকে কামনা করে। এখন যেহেতু আমাদের ভেতর ভালোবাসার মৃত্যু হয়েছিল, সুতরাং স্বাভাবিকভাবেই জীবন বলতে আমরা এখন বুঝতাম শুধু বাঁচার ভিন্ন ভিন্ন কতগুলো মুহূর্তকে। যে দুঃখ দুর্দশা, যে সংকটের ভেতর এখন আমরা বাস করছিলাম, এসব বর্ণনা থেকে তাদের সম্পর্কে একটা অস্পষ্ট ধারণা পাওয়া যাবে মাত্র। প্রিয়জনদের কাছ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তাদের সবাইকে যে শেষ পর্যন্ত এরকম একটা অবস্থার সম্মুখীন হতে হয়েছিল, সেটা যেমন সত্যি, তেমন আবার এটাও সমানভাবে সত্য যে সবার ক্ষেত্রেই তা একসঙ্গে ঘটেনি। তাছাড়া এরকম একটা সম্পূর্ণ অনীহার মনোভাব
তাদের ভেতর গড়ে ওঠা সত্ত্বেও কখনো কখনো তাদের ভেতর চিন্তার স্বচ্ছতা দেখা যেত। টুকরো টুকরো স্মৃতি ভিড় করে আসতো তাদের মনের ভেতর, আর তখন তা থেকে নতুন সতেজ আর তীক্ষ্ণ অনুভূতি জন্ম নিত তাদের ভেতর। এগুলো সাধারণত ঘটত তখনই যখন প্লেগের সম্পূর্ণ উপশম হয়েছে এরকম ভেবে নিয়ে তারা ভবিষ্যৎ সম্পর্কে নতুন পরিকল্পনা রচনা করতে যেত, অথবা যখন সম্পূর্ণ আশাতীতভাবে কতকটা দৈবের করুণার মতো তাদের ভেতর হঠাৎ এক ধরনের ঈর্ষা জেগে উঠত। এই ঈর্ষার নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকত না হয়তো, কিন্তু তাই বলে তার যন্ত্রণা কোনো সময় কম বলে মনে হতো না। আবার মাঝে মাঝে এমনও ঘটত যে কারো কারো মধ্যে আকস্মিক কাজকর্মের উদ্দীপনা জেগে উঠত। তখন সপ্তাহের বিশেষ কতগুলো দিনে তারা মনের সমস্ত নিরুৎসাহকে ঝেড়ে ফেলে দিত। অত্যন্ত সুস্পষ্ট কারণে শনিবার আর রবিবারের বিকেলগুলোতেই ঘটত এসব, কারণ স্বাভাবিক সময়ে তখন প্রিয়জনদের সঙ্গলাভের অবাধ সুযোগ ছিল। তখন এই দিন দুটো সাধারণত আলাদা থাকত নিয়ম বাঁধা এক ধরনের আনন্দ ফুর্তির জন্যে। রাত নামার সঙ্গে সঙ্গে মনের মধ্যে যে বিষণ্ণতা ছাপিয়ে উঠত, তার ফলে কখনো কখনো ভয় হতো যে পুরনো জীবনের সব স্মৃতি বুঝি আবার মনের মধ্যে ভিড় করে আসবে, আর এই বিষণ্ণতা হচ্ছে তারই সংকেত। কিন্তু সবসময় সত্যই তা ঘটত না। আর এই সন্ধ্যার সময়টা যখন যাদের ধর্মবিশ্বাস আছে তারা সাধারণত নিজের নিজের বিবেকের সঙ্গে বোঝাপড়া করবার অবকাশ পায়, নিজের নিজের বিবেক হাতড়াবার চেষ্টা করে। এই সময়টা কয়েদির জন্যে, যারা নির্বাসিত জীবন কাটাতো তাদের জন্যে সত্যিই সবচেয়ে কঠিন সময়, কারণ একটা শূন্যতা ছাড়া তাদের সামনে চাইবার তো কিছু থাকে না। এই সময় কিছুক্ষণের জন্যে তাদের মন খানিকটা সংশয় এবং অনিশ্চয়তার ভেতর থাকে। তারপর অলস উদাসীনতা আবার একটু একটু করে আচ্ছন্ন করে ফেলে তাদের মনকে। না, সেদিনও জেলের গেট আর একবার তাদের চোখের সামনে বন্ধ হয়ে গেল। স্পষ্টত এসবের অর্থ ছিল এই যে যেগুলো মানুষের কাছে একান্তভাবে ব্যক্তিগত কামনার জিনিস, সেসবের প্রতি আগ্রহ দেখানোর অভ্যাসটা ক্রমেই ছাড়তে হয়েছিল তাদের। প্লেগের গোড়ার দিকে যেমন এমন অজস্র খুঁটিনাটি জিনিস তাদের নজরে পড়ত, সেগুলো ব্যক্তিগতভাবে তাদের কাছে গুরুত্ব ছিল প্রচুর, যদিও অপরের দৃষ্টিতে সেগুলোর কোনো মূল্যই ছিল না, এবং প্রত্যেকটা ব্যক্তি সত্তাই যে স্বতন্ত্র অনন্য, এইভাবে এই প্রথম তারা তা উপলব্ধি করবার সুযোগ পায়। অপরপক্ষে এখন তারা কেবল সেই সব জিনিসের প্রতি আগ্রহ দেখাত যেগুলো সাধারণভাবে সবার আগ্রহের বস্তু। সবকিছু সম্পর্কে এখন তাদের মনে কতগুলো সাধারণ ধারণা ছিল মাত্র, এমনকি তাদের অন্তরে স্নেহানুভূতিকেও মনে হতো কতগুলো বিমূর্ত ভাব মাত্র, যা আর পাঁচটা সাধারণ চিন্তাভাবনার মতোই। প্লেগ এখন প্রত্যেকের জীবনকে এমনই প্রভাবিত করে ফেলেছিল যে কেউ প্লেগে আক্রান্ত হলে তার মধ্যে যে একটা দীর্ঘ হতচেতন অবস্থা দেখা যেত, প্রত্যেকে মনে মনে এখন যেন সেই মানসিক অবস্থাটাকেই নিজের মধ্যে কামনা করত, এবং অনেক সময় নিজের অজ্ঞাতসারেই ভাবতে শুরু করত, প্লেগে যদি ধরত আর যদি তাতেই মারা যেতাম সেটাই বরং ভালো ছিল। কিন্তু সত্য কথা বলতে কি, ইতিমধ্যেই তাদের জীবন যেন কতকটা নিদ্রার ঘোরের মধ্যে কাটছিল। প্লেগের শুরু থেকে এই দীর্ঘ সময়টা তাদের কাছে গোটা একটা রাত নিদ্রার মধ্যে কাটাবার মতো ছিল। সারা শহরের লোকগুলোকে এখন মনে হতো যেন স্বপ্নচারী, একটা সম্মোহনের মধ্যে বাস করছে সবাই। তাদের সম্মোহন কাটত শুধু সেই সব দুর্লভ মুহূর্তে যখন তাদের হৃদয়ের ক্ষত আকস্মিক আবার উন্মুক্ত হয়ে যেত, অথচ এই ধরনের ক্ষত তাদের অন্তরে যে এখনও আছে বাইরে থেকে তা অনুমান করা সম্ভবও ছিল না। এই সময়গুলোয় মাঝে মাঝে ঘুমের ভেতর চমকে জেগে উঠত তারা, কেমন একটা আনমনা ঔৎসুক্যের সঙ্গে যেন নিজের নিজের ক্ষতের উপর আঙুল বুলাতে থাকত। যন্ত্রণায় ঠোঁটজোড়া বেঁকে উঠত প্রত্যেকের। দেখতে দেখতে বেদনার জ্বালা শুরু হয়ে যেত প্রত্যেকের অন্তরে, এবং মুহূর্তের মধ্যে ভালোবাসার বিষাদময় করুণ চেহারা যেন প্রত্যক্ষ হয়ে উঠত প্রত্যেকের সামনে। অবশ্য সকালে আবার যখন ঘুম থেকে জেগে উঠত তখন সবকিছুই মনে হতো স্বাভাবিক, আগের মতন, অর্থাৎ আবার জীবন শুরু হতো সেই প্লেগ আক্রান্ত পরিবেশের ভেতর। এমন একটা প্রশ্ন ওঠা স্বাভাবিক যে বাইরের কোনো পর্যবেক্ষকের মনে এই প্লেগের বন্দীদের সম্পর্কে কী ধারণা জন্মাত। প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ, তেমন কোনো ধারণাই জন্মাত না সাধারণত তাদের সম্পর্কে। সেটা ভিন্নভাবে প্রকাশ করতে চাইলে বলা যায় যে সাধারণ আর পাঁচজনের মতোই মনে হতো তাদেরকেও, অর্থাৎ যাদের না দেয়া যেত কোনো সঠিক বর্ণনা, না ফেলা যেত কোনো বিশেষ শ্রেণীতে।
শহরের চারিদিকে তখন যে একটা নিষ্ক্রিয় অবস্থা বিরাজ করত, বা সামান্য যে এক ধরনের অসহায় বিক্ষোভ দেখা যেত, এই সব কিছুরই শরিক ছিল তারা। শুধু কোনো কিছু সম্পর্কে জানবার, খুঁটিয়ে খুঁটিয়ে অনুসন্ধান করবার কৌতূহল বা ইচ্ছা যে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে থাকে, সেটাকে তারা যেন এখন হারিয়ে ফেলেছিল। তার পরিবর্তে কেমন একটা নিশ্চিত মানসিক প্রশান্তির ভাব দেখা যেত সবার ভেতর। যাদের সবচেয়ে বুদ্ধিশুদ্ধি ছিল বলে মনে হতো, তাদেরও দেখা যেত সংবাদপত্রের পাতা উল্টে যাবার বা মনোযোগের সঙ্গে রেডিও শুনবার এমন একটা ভান করতে, যেন সাধারণ আর সবার মতো তারাও আশা করত যে প্লেগের যে সত্ত্বর উপশম হতে যাচ্ছে তা বিশ্বাস করবার মতো সুস্পষ্ট কোনো ইঙ্গিত পাবে খবরের কাগজ বা রেডিও থেকে। ক্লান্তিতে, বিরক্তিতে চেয়ারে বসে হাই তুলছে, আর যখন যা খেয়ালে আসছে অনিচ্ছার সঙ্গে লিখে চলছে। এমনি কোনো সাংবাদিকদের রচিত সংবাদপত্রের ছত্রের ভেতর যেন অসম্ভব এক আশার বা তেমনি অতিরঞ্জিত আশঙ্কার কারণ খুঁজে পেত তারা। আবার এই সবকিছুর মধ্যেই তারা বিয়ার খেত, দুস্থদের সেবা শুশ্রূষা করত, আলস্যে সময় কাটাত, কখনো বা কাজকর্মের মধ্যে নিজেদের ডুবিয়ে দিয়ে সবকিছু ভুলবার চেষ্টা করত। বিভিন্ন অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে আসত, আর নইলে বাসায় বসে খানিকক্ষণ গ্রামোফোন বাজাত। তাদের দেখে এক মুহূর্তের জন্যেও মনে হতো না যে শহরের আর সব লোকেদের থেকে তারা একটুও ভিন্ন, অর্থাৎ কোনটা তাদের করা উচিত আর কোনটা করা উচিত নয় তা নির্বাচন করবার ক্ষমতা তারা সবাই তখন হারিয়ে ফেলেছিল। প্লেগের প্রভাবে যেন তাদের বিচার বুদ্ধির শক্তি লোপ পেয়েছিল। কে ভালো খেলো না মন্দ খেলো, কে ভালো পড়লো না মন্দ পড়লো, এসব নিয়ে এখন যে আর বড় একটা কেউ মাথা ঘামাতো না, তা থেকেই এই ব্যাপারটা লক্ষ্য করা যেত। যখন যা সামনে পেত তা নিয়েই সবাই খুশি থাকত। এবং পরিশেষে আরও একটা লক্ষ্য করবার ব্যাপার ছিল এই যে প্লেগের গোড়ার দিকে বিরহকাতর প্রেমিক প্রেমিকেরা যে একটা অদ্ভুত ধরনের সুবিধা ভোগ করত, এখন আর সেটা ছিল না তাদের জন্যে। ভালোবাসার অহমিকা যখন ছিল না তাদের ভেতর, তেমনি তার কল্যাণকর প্রভাবও ছিল না এখন আর তাদের ওপর। আজ যাই হোক, সত্যিকারের অবস্থাটা এখন সবার কাছে সুস্পষ্ট। দুর্বিপাকে সবার জন্য সবাইকেই মাথা ব্যথা করতে হবে। একদিকে তখনকার সেই গেটে গেটে গোলাগুলির শব্দের প্রতিধ্বনি, অন্যদিকে কাগজপত্রের সিলমোহর মারা নিয়মিত থপ থপ শব্দ, যা জীবন মৃত্যুর ছন্দকে চিহ্নিত করত। একদিকে সারি সারি লোকের ভিড়, অন্যদিকে ঘন ঘন অগ্নিকাণ্ড। একদিকে নিদারুণ আতঙ্ক, অন্যদিকে নিয়মকানুনের আতিশয্য। এই সব কিছুই তখন মনে হতো যেন একটা মাত্র উদ্দেশ্যে সমর্পিত, তা হচ্ছে মৃত্যু। যে মৃত্যু হয়তো বিশ্রী কদাকার, কিন্তু তবুও তা লিপিবদ্ধ হয়ে থাকবে। আর বিশ্রী গন্ধযুক্ত ধোঁয়া এবং অ্যাম্বুলেন্সের চাপা যান্ত্রিক শব্দে ভরা সেই বিচ্ছিন্ন পরিবেশের ভেতর আমাদের তখনকার যা অভিজ্ঞতা, তা ছিল নির্বাসিত জীবনের সেই তিক্ত অভিজ্ঞতা। নিজেদের অজ্ঞাতসারেই আমরা সবাই অপেক্ষা করতাম একই পুনর্মিলনের জন্যে, শান্তি ফিরে পাবার সেই একই অলৌকিক বিস্ময়ের জন্যে। একথা নিঃসন্দেহে সত্যি যে আমাদের প্রত্যেকের অন্তরে ভালোবাসা তখনও পর্যন্ত বেঁচে ছিল, শুধু কার্যক্ষেত্রে তার আর কোনো মূল্যই ছিল না। একতাল জড়পিণ্ডের অস্তিত্ব যেমন নিষ্ফল, আমাদের মধ্যে ভালোবাসার তখনকার অস্তিত্বও ছিল অনেকটা তেমনি নিষ্ফল। ভালোবাসা তখন নেমে এসেছিল এমন এক ধৈর্যের পর্যায়ে যার কোনো লক্ষ্য ছিল না, কিন্তু প্রত্যাশা ছিল অনমনীয়। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে আমাদের শহরের অধিবাসীদের তখনকার কারো কারো মনোভাবকে খাদ্যের দোকানের সামনে অপেক্ষমান লোকেদের মনোভাবের সঙ্গে তুলনা করা যেতে পারত। উভয় ক্ষেত্রেই দেখা যেত নিয়তির কাছে সেই একই রকমের আত্মসমর্পণ, সেই একই রকমের দীর্ঘ সহনশীলতা, যার যেমন শেষ ছিল না, তেমনি আবার কোনো অলীক প্রত্যাশাও ছিল না। এই দুইয়ের ভেতর যে পার্থক্য ছিল তা হচ্ছে এই যে বিরহকাতর নরনারীর তখনকার সেই অন্তর্দাহকে নিছক ক্ষুধার তাড়নায় খাদ্যের অনুসন্ধান করে ফিরত যারা, তাদের মানসিক অবস্থার সঙ্গে তুলনা করতে চাইলে শুধু তাদের সেই ক্ষুধার যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে কল্পনা করার দরকার ছিল এই যা। কারণ প্রত্যেকটা বিরহী হৃদয়ের অন্তরের যে দাহ, তার নিবৃত্তি ছিল প্রায় অসম্ভব। যাই হোক, শহরের নির্বাসিত মানুষদের তখনকার মনোভাব সম্পর্কে
সঠিক ধারণা পেতে চাইলে পাঠকবর্গকে আবার কল্পনা করতে হবে সেসব নিরানন্দ সন্ধ্যায়, যা ধুলার অস্বচ্ছ হালকা আবরণ আর অস্তগামী সূর্যের সোনালি আভার ভেতর দিয়ে যেন চুইয়ে চুইয়ে নেমে আসত স্ত্রী পুরুষের সমাগমে মুখর শহরের রাস্তায় রাস্তায়। কারণ মোটরগাড়ি এবং অন্যান্য যানবাহনের শব্দ, সাধারণ সময়ে যাকে মনে হতো শহরের কণ্ঠস্বর স্বরূপ, এখন সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ায় দিবাশেষের উজ্জ্বল আভায় সিক্ত হয়ে এখন প্রতিদিন ঊর্ধ্বে শূন্যের দিকে উত্থিত হতো যে মিলিত গর্জন, তার ভেতর থাকত অসংখ্য নিচু কণ্ঠের মিলিত কোলাহল, অবিরাম চলাফেরার শব্দ, শূন্যে গুমট আবহাওয়ার অন্তরাল থেকে উত্থিত প্লেগের ভুতুরে ফিসফিসানির সঙ্গে ছন্দ মিলিয়ে পা ফেলার বুটের শব্দ, রাস্তায় এবং পার্কে অপেক্ষমান বিরাট জনসমুদ্রের মাঝ থেকে উত্থিত প্রবল ধ্বনি। অর্থাৎ সবটা মিলিয়ে একটা চাপা অবিরাম গমগম শব্দ যেন ঢেউয়ের মতো ফুঁসতে ফুঁসতে সমস্ত শহরটার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভরিয়ে রাখত এবং আমাদের প্রত্যেকের অন্তরে ভালোবাসার স্থান দখল করেছিল যে অন্ধ সহিষ্ণুতা প্রতি সন্ধ্যায় তার সবচেয়ে বিষাদময় রূপটাকে ফুটিয়ে তুলত যেন।